ফেয়ার ডার্ক এর মধ্যে কেন রুটা নাই সেটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম। আমার মনে হয় যে আপনারা একটু চিন্তা করলে এই বিষয়টা বুঝে ফেলতে পারবেন যে কিভাবে উম কেন কোন রুব্রিক্স এর মধ্যে কেন এটা ঢুকতেছে। সবই যৌক্তিক কারণে ঢোকে। কোনটা কিন্তু অযৌক্তিক কিছু না। তো আমি গতদিনকে বলতেছিলাম যে রুটা চিনতে গেলে হিন্ডার্ড বুঝতে হয়। হিন্ডার্ডটা চিনলে রুটাকে চেনা যায়। আমি হিন্ডার্ড নিয়েই কথা বলব আগামী ১-২ দিন। আ আমাদের রুব্রিক্স আছে হিন্ডার্ড নিয়ে ডেলুশন, হিন্ডার্ড, হি ইজ। ডেলুশন, হিন্ডার্ড, হি ইজ। ঠিক আছে? তো এই হিন্ডার্ডটাই আমাদের চিনতে হয়। আমাদেরকে বুঝতে হবে। তো ১ম এ ডেলুশন তো বুঝি। ডেলুশন মানে কি? ডেলুশন মানে আমরা বলেছিলাম রুগীর ভাবনা। রুগী যেটা মনে করে, রুগী যেটা ভাবে সেটা হলো ডেলুশন। আর হিন্ডার্ড মানে কি? হিন্ডার্ড এর খুব ভালো একটা ডিকশনারি মিনিং হচ্ছে ইন্টারফেরেন্স অন হিজ অ্যাকশন। ইন্টারফেয়ার থেকে ইন্টারফেরেন্স আসছে। ইন্টারফেরেন্স অন হিজ অ্যাকশন মানে তার কর্মে বাধা। তার কর্মের মধ্যে প্রতিবন্ধকতা। ইন্টারফেরেন্স ইন হিজ প্রসেস। অগ্রগতিতে ব্যাঘাত। আমরা বলি না যে উম আ দেশের অগ্রগতিতে ব্যাঘাত ঘটছে। হরতাল, তারপরে শ্রমিক আন্দোলন এই বিষয়গুলো আমরা বলি। মানে কোন একটা জায়গায় গতি থাকতেছে, মানে সে আগাচ্ছে কিন্তু একটা বাধার কারণে সেটা আর আগাচ্ছে না। বা যে স্মুথলি আগানোর কথা সেটা আগাচ্ছে না। তো এই রুব্রিকে আমরা পাই ব্যক্তি অনুভব করে বা মনে করে যে সে হিন্ডার্ড, হ্যাঁ? কিন্তু এর জন্য সে অন্য কাউকে দোষারোপ করে না। এইটা একটু মাথার মধ্যে রাখতে হবে। ব্যক্তি অনুভব করে যে সে হিন্ডার্ড, তার অগ্রগতি ব্যাহত হচ্ছে। তার কর্মে ব্যাঘাত ঘটছে। কিন্তু এজন্য সে অন্য কাউকে দোষারোপ করে না। সে বলবে যে সর্দির কারণে আমি স্বাভাবিক কাজ করতে পারছি না। আমি আমার কাজে মন দিতে পারতেছি না। আমি কনসেনট্রেশন দিতে পারতেছি না। আমি ফোকাস দিতে পারতেছি না। আমাকে বারবার চা খেতে হচ্ছে। নাক দিয়ে রানিং নোজ। রানিং নোজ তো বুঝি, তাই না? নাক দিয়ে ওই যে ফোঁটা পড়া বলে, পানি পড়ছে। হ্যাঁ? এটার কারণে আমি আমার কাজে মনোযোগ দিতে পারতেছি না। আমি আমার কর্মে ফোকাস করতে পারতেছি না। আমাকে বারবার চা খেতে হচ্ছে। বারবার নাক ঝাঁকতে হচ্ছে। টিস্যু পেপার দিয়ে বারবার নাক মুছতে হচ্ছে। এই যে সিচুয়েশন আমি বললাম, এরকম সিচুয়েশন যাদের হয়েছে তারা বোঝেন। এই অভিজ্ঞতা আপনাদের হয়তো আছে, নাক ঝাড়ার বিষয়টা। তো এইরকম সমস্যা তাকে হিন্ডার্ড করছে। কারণ যে পরিমাণ কাজ সে করবে বলে মনে করেছিল, যেভাবে কাজটা করবে বলে সে ভেবেছিল ঠিক সেরকম করতে পারছে না। ঠিক সেরকম করে করতে পারছে না। এবং দিন শেষে সে মানে করতে পারতেছে না যে গতিতে করার কথা, এই বারবার নাক ঝাড়ার জন্য বা টিস্যু পেপার দিয়ে নাক মোছার জন্য সে কাজটা করতে পারতেছে না। এবং করতে, করতে সে দিন শেষে ক্লান্ত অনুভব করছে। বারবার আমাকে নাক ঝাড়তে হয়। এটা তার এনার্জি কমিয়ে দিচ্ছে। তার কাজের ধারাটাকে ধীর বানায় দিচ্ছে। হিন্ডারেন্স এর বিষয়টা বুঝলেন? হিন্ডার্ড এর তাইলে কি অনুভূতি থাকবে? যে আমি যে গতিতে করার পূর্ব ভাবছিলাম কাজটা, ঠিক সেভাবে আমি করতে পারতেছি না এবং একদম এন্ড ওফ দ্যা ডে আমি ক্লান্ত। কারণ এই যে বারবার নাক ঝাড়তে হচ্ছে, বারবার আমার সমস্যার কারণে ঐদিকে আলাদা একটা এনার্জি খরচ করতে হচ্ছে। এবং এই এনার্জি খরচ করতে যেয়ে আমার কাজের গতিটাও ধীর হয়ে যাচ্ছে। তো যখন হিন্ডারেন্স ব্যক্তির মধ্যে আসবে, হ্যাঁ? তখন ব্যক্তির মধ্যে এক ধরনের ইরিটেবিলিটি তৈরি হবে। উফ! এই যে বিরক্তি, আহ! এই যে উফ! শীত, আহ! এই এইগুলা হলো ইরিটেবিলিটি। হিন্ডারেন্স এর ফলে এই ইরিটেবিলিটি হয়। এখন আমরা এই হিন্ডারেন্স এর সাথে খুব কাছাকাছি মিলাতে পারি হচ্ছে ইনজুরিকে। হ্যাঁ? আমি ইনজুরি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। ইনজুরি, তারপরে হার্ট, তারপরে ড্যামেজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আবার আলোচনা করছি। বারবার শুনলে এগুলো মনে থাকে। মাথার মধ্যে স্ট্রাইক করে। তো হিন্ডারেন্স এর সাথে আমি যদি ইনজুরিকে পার্থক্য করি কিভাবে করব? রুগী আসে, এসে বলে যে, "ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব এই দেখেন, এই যে দেখেন এই হাতের আঙ্গুলগুলা, এই যে আঙ্গুলগুলাতে গিরায় এত ব্যথা, গিরায় এত ব্যথা করছে যে আমি কাজটা ঠিক মতন করতে পারছি না। এই যে হাত দিয়ে কলমটা যে ধরবো, কলমটাও আমি ঠিক মতো ধরতে পারতেছি না। রান্না করব তো রান্না করতে খুন্তিটা ঠিক মতন ধরতে পারছি না। রুটি তৈরি করব, রুটি তৈরি করতে গেলে আটা সানতে হয়। আটা সানবো এটাও করতে পারতেছি না। এই যে হাত দিয়ে শার্টের বোতামটা লাগাবো, এই
শার্টের শার্টের বোতামটাও লাগাতে পারছি না। ডাক্তার সাহেব, এক জায়গায় তো অন্তত পক্ষে ২টা মিনিট বসে থাকবো, সেটাও বসে থাকতে পারছি না। এই এত ধরনের কথাবার্তাগুলা বিভিন্ন ধরনের রোগী বলে। খুব খেয়াল করেন। এই একটা রোগী এসে এত কথা বলছে তা না। আমি ১০ টা রোগীর কথা বললাম। রোগীরা কি টাইপের কথা বলে। এই যে হাতটা দিয়ে খুন্তিটা ধরবো, এই যে হাতটা দিয়ে যে আপনার হাতের সাথে মেলাবো এটাও করতে পারছি না। হ্যান্ডশেক করব সেটাও করতে পারছি না। এখান থেকে অন্তত পক্ষে ওই পর্যন্ত যে যাবো সেটাও যেতে পারছি না। ঘুরে ফিরে তো সবগুলা কথার ভাবনা, সূক্ষ্ম ভাবনা, অনুভূতি তো একই হলো, তাই না? আমি যতগুলো কথা বললাম প্রায় ১০ টা মতন ৮-১০ টা ভাষ্য বললাম। রোগী এসে এই টাইপের কথা বলে। সব কথার যদি মূল যদি আপনি দেখেন এই একটাই। এখান থেকে ওই পর্যন্ত যে যাবো সেটাই পারতেছি না। ডাক্তার সাহেব এভাবে হেলে যে আমি নিচের দিকে নিচের দিকে যে দেখবো সেটাও পারছি না। নামাজ পড়তে যেয়ে একটু রুকুতে যেয়ে এরকম করবো সেটাও করতে পারছি না। রুকুতে যেয়ে কি করতে হয়? এরকম করে বেন্ড হতে হয়। রুকুর দিকে যাবো সেটাও যেতে পারতেছি না। কথা হচ্ছে এরকম। দেখেন আমি এই উদাহরণটা প্রায় দিই যে আমাদের যদিও এই পার্সনকে আমার পছন্দ না। তারপর পছন্দের সাথে সাথ নাই আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদের ক্রিকেটার ছিল সাকিব আল হাসান। ঠিক আছে? তার কবজিতে মচকে যাওয়ার কারণে সেটা ইনজুরড হয়ে গেল। ঠিক আছে? তার এই ইনজুরির কারণে সে আজকে ম্যাচে খেলতে পারবে না। কবজি মচকে গেছে। ধরেন যেহেতু বোলিং করতে গেছে বা মানে এই যে ওয়ার্ম আপ এ এক্সারসাইজ করে বা একটু খেলার করে। ওই সময় যেয়ে তার সামহাউ তার কবজিটা মচকে গেছে। মুচকে যাওয়ার কারণে আজকের ম্যাচ সে খেলতে পারছে না। ইনজুরি যদি সারে তাহলে আজকে তো খেলতে পারল না। ইনজুরি যদি সারে তাহলে আগামী ম্যাচ সে খেলবে। সে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হবে। বলা যায় ৯৯% সুস্থ মানে সুস্থ হলো ধরেন যে সে শারীরিক দিক দিয়ে সব দিক দিয়ে সুস্থ। ৯৯% সুস্থ। কিন্তু এই যে তার রিস্ট, তার এই যে কবজিতে ইনজুরি হয়েছে, এজন্য সে হলো ফিট না। আমি বুঝাতে পারছি ইনজুরির জায়গাটা? সারা বডি ফিট। সব জায়গায় কোথাও কোন জায়গায় কোন ঝামেলা নাই। কিন্তু কালকে এই বল ছুটতে যেয়ে কোমরটা মুচকে গেছে বা পায়ের ইয়েটা মুচকে গেছে। ১% সে ইনজুর। এজন্য সে শতভাগ খেলায় স্বতঃস্ফূর্ততার সাথে পারফর্ম করতে পারবে না। এটা খুব গুরুত্বপূর্ণ মানে নোট করে রাখার মতো। যখন আমি আমার 100% দিতে পারবো না, যখন আমি আমার 100% টা দিতে পারবো না বা শতভাগ পারফর্মটা করতে পারবো না, যখন কোন একটা গুরুত্বপূর্ণ কাজে বিচ কন্ডিশন আসে তখনই ইনজুরি হয়। বুঝাতে পারলাম? এটা নোট করে রাখেন। যখন আমি আমার 100% টা দিতে পারবো না, 100% আমরা ইনজুরি ডেফিনিশন এ আসতেছি। 100% দিতে পারবো না, শতভাগ পারফর্মটা করতে পারবো না বা কোনো গুরুত্বপূর্ণ কাজে একটা ব্রিজ কন্ডিশন আসবে, তখন হয় হচ্ছে ইনজুরি। ইনজুরিতে আমরা কি বলেছিলাম? ইনজুরি কি? ইনজুরি আমরা সাধারণত কি বলি? চিকিৎসা শাস্ত্রে ইনজুরির মানে কি? ইনজুরির মানে হলো ডিকশনারি মিনিং মানে মেডিকেল ডিকশনারিতে ইনজুরি মানে হলো ত্বক বা টিস্যুর পর্যায়ক্রমিক ক্ষতি সাধিত হওয়া। ত্বক বা টিস্যুর পর্যায়ক্রমিক ক্ষতি সাধিত হওয়া। আর ডিকশনারি মিনিং কি? ডিকশনারি মিনিং হচ্ছে শারীরিক ক্ষতি, অনিষ্ট বা লস হওয়া, কারো অধিকার খর্ব করা, কারো বা কোনো বিষয়ে অনাচার অবিচার করা। এই হলো ইনজুরির ডিকশনারি মিনিং। আপনি ডিকশনারি দেখলে এই অর্থগুলাই পাবেন। তো ইনজুরিতে ২ টা গুণবলী থাকে, ২ টা অ্যাট্রিবিউটস থাকে। এক হলো ব্রিচ, ব্রিচ কন্ডিশন আরেকটা হলো পেইন। ইনজুরি হলে ২ টা থাকবে। তো ব্রিচ মানে কি? ব্রিচ মানে হচ্ছে টেম্পোরারি গ্যাপ ইন কন্টিনিউইটি। কন্টিনিউইটি মানে অগ্রগতিতে অস্থায়ী বিরতি। কন্টিনিউইটি ওই যে বললাম ৯৯% ফিট। ইনজুরি হয়েছে, ইনজুরির জন্য আর সেই আজকের দিনটা বাদ, আগামীকাল থেকে আবার খেলতে পারবে। তাহলে কি অগ্রগতিতে অস্থায়ী বিরতি, সামনের দিকে এগোনোতে কিছুটা থেমে যাওয়া। এখান থেকে ওই পর্যন্ত যেতে হচ্ছে না আমাকে একটু থামতে হচ্ছে। ঠিক আছে? আরো কিছু মানে আছে সেটা হচ্ছে আইন না মানা, বাধ্যবাধকতা লঙ্ঘন, টাই করা আরকি। মানে একটি ভাঙ্গা অবস্থা বা ভাঙ্গা এলাকা এটাকেও বলা হয়। তো শারীরিক বা মানসিক আঘাত এবং অস্বস্তি। ঠিক আছে? বন্ধুত্বের মধ্যে সম্পর্কে ছেদ বা ফাটল ধরা এটাও কিন্তু ইনজুরির মধ্যে পড়ে। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলা কিন্তু সব হচ্ছে ইনজুরি। আর হিন্ডার্ড কি? হিন্ডার্ড এর বেসিক কাজ যেটা করার, বেসিস যে জিনিসটা করার থাকবে সেটাতে সমস্যা। অন্ততপক্ষে ভাতটা তো রান্না করতে পারবো।
রুগী বলে। অন্ততপক্ষে ভাতটা তো রান্না করতে পারবো। অন্ততপক্ষে প্লেট থেকে খাবারটা তুলে নিয়ে তো মুখ পর্যন্ত নিতে পারবো। তাহলে কি খাওয়াটা তো হলো তার বেসিক। অন্ততপক্ষে এটা তো করতে পারবো। আর ইনজুরিতে তো হচ্ছে কোয়ালিটি বেসিস কম্প্রোমাইজ। সাকিব আল হাসানকে খেলতে নিলে সে কিন্তু দৌড়ায় ফিল্ডিং করতে পারবে, ক্যাচ ধরতে পারবে। কিন্তু এই ছোট্ট যদি এই কবজির যে ইনজুরি মচকানো আছে এটা দিয়ে সে ভালো সুইপ করতে পারবে না, বা এই যে ব্যাট দিয়ে শটটা করে সেই শটটা করতে পারবে না, বা যদি পারেও তাহলে শটটা পারফেক্ট হবে না। বেসিক পার্থক্যটা কিন্তু এই জায়গায়। তো তাহলে বলা যায় ইনজুরিতে ব্যক্তির ইন্টেন্সিটি বা মনোযোগ কাজের দিকে বেশি থাকে, তার ওয়ার্কের দিকে বেশি থাকে, তার পারফরম্যান্সের দিকে বেশি থাকে। পক্ষান্তরে হিন্ডার্ডে ন্যূনতম জিনিসের জন্য হয়, ছোটখাটো বিষয়ের জন্য হয়। ছোটখাটো বিষয়ের মাঝখানে এক ধরনের বাধা আসে, হ্যাঁ, এক ধরনের ইন্টারফিয়ারেন্স আসে এবং সেটাতে সে কাজ করাটা আর আগিয়ে নিতে পারে না। আমি আমার ছোট, ছোট কাজগুলা করতে পারি না। এটা হলো হিন্ডার্ড। রুটা কি হয়? রুটার ব্যথা আমরা কি জানি? ক্লাসিক্যাল। আমি যদিও প্রথাগত যে স্টাইল আমি পড়াই সেই স্টাইলে রুটা শুরু করিনি। আমরা কোন মেডিসিন করতে গেলে কি আপনাদের কাছ থেকে শুনি। তো ক্লাসিক্যাল আমরা যখন চিন্তা চেতনায় থাকি, রুটা কোন জায়গায় দেয়? এই যে ছোট, ছোট হাড়গুলোর ব্যথা, গাউটের ব্যথা, তাই না? সেটাতে আমরা রুটা ব্যবহার করি। রুটার ইউজেস আছে। আর এখানে হিন্ডার্ড এর মেন্টালিটিতে কি পেলাম আমি? ছোট, ছোট কাজগুলো করতে পারতেছি না। এটা হলো হিন্ডার্ড। অন্ততপক্ষে হাতটাকে তো মুখ পর্যন্ত নিতে পারবো। হাতটা তো এই পর্যন্ত নিয়ে যাওয়াটা, মুখ পর্যন্ত নিয়ে যাওয়াটা তো একটা সাধারণ ব্যাপার। কিন্তু আমি এটাই করতে পারতেছি না। এটা হলো হিন্ডার্ড। আসসালামু আলাইকুম। একটা উদাহরণ মনে পড়লো। জি। এই যে রাস্তার মাঝখানে যে স্পিড ব্রেকার গুলো দেওয়া থাকে, হুম, ধরেন একটা গাড়ি ধরেন গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত যাইতে ধরেন 2 ঘন্টা সময় লাগে। হুম, কিন্তু স্পিড ব্রেকার গুলোর কারণে 2 ঘন্টার জায়গায় রাস্তাটা 2.5 ঘন্টা লাগে। হুম, যেতে পারতেছে হুম। কিন্তু মানে যেতে পারতেছে কিন্তু স্পিড ব্রেকারের কারণে গাড়িটা একটু বাধা আসে। এটি হলো হিন্ডার্ড। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ডাক্তার সাহেব বাম হাতের এই মাংসের ভেতর থেকে কন্টিনিউয়াসলি ব্যথা হচ্ছে। আর এজন্য আমি কাজে মনোযোগ দিতে পারতেছি না। রুগীরা এসে বলে। তাহলে কি ব্যথাটা তার হাতে, কিন্তু সে কাজ করতে কাজে মনোযোগ দিতে পারতেছে। একজন আ রুগী এসে বলছে যে সে বেসিক্যালি আম জার্নালিস্ট। তো সে বলছে যে আমি যেকোনো নিউজ খুব স্বাভাবিকভাবেই লিখে ফেলতে পারি। যেকোনো বিষয় না। আপনি যাই দেন আমি লিখে ফেলব। তো ডাক্তার সাহেব আমার এই ব্যথাটা যখন উঠে তখন আমি পেরেশান হয়ে পড়ি। আমি ঠিকমতো কনসেনট্রেশন দিতে পারি না। আমার কষ্ট হয় ডাক্তার সাহেব। ব্যথার কারণে আমি কিছু ভাবতেই পারতেছি না। শব্দগুলো যে কিভাবে সাজিয়ে লিখতে হবে আমি সেই সাজায়ও লিখতে পারতেছি না। একটা লাইনও আমি গুছায় লিখতে পারতেছি না। ঠিক আছে? তাহলে এটা কি হবে? সাংবাদিক বলতেছে এটা হিন্ডার্ড হবে স্যার। হিন্ডার্ড হবে? আমি একটু আগে হিন্ডার্ড আর ইনজুরির কি বললাম? হি ই ইনজুরিতে কনসেনট্রেশন কোন দিকে থাকে? কাজের দিকে থাকে। পারফরম্যান্স এর দিকে। ইনজুরিতে পারফরম্যান্স এর দিকে। তাই না? পারফেকশন এর দিকে। তাই না? তাহলে এই সাংবাদিক কি করছে? তার শব্দগুলোকে ঠিকমতো সাজায় লিখতে পারছে না। তাহলে তার পারফরম্যান্স এর সাথে অ্যা সংযোগ হলো না? সাংবাদিকের মূল পেশা কি? শব্দগুলাকে সুন্দর করে লেখা, তাই না? আমিও তো লিখতে পারি। আপনিও তো লিখতে পারেন। সাংবাদিকের মতন করে সুন্দর করে আমাদের জন্য উপযোগী লেখে। আমি কঠিন করে ফেলছি নাকি আজকের আলোচনাটা? বুঝতে পারছেন? না কঠিন না, ঠিক আছে। তাহলে সেটা পারফরম্যান্স এর দিকে গেল। পারফরম্যান্স এর দিকে গেলে কি হবে? ইনজুরি হবে। তাহলে এটা হলো ইনজুরি। কেননা আমার শব্দগুলো সাজানোর জন্য যে কনসেনট্রেশন থাকা দরকার, সেদিকে আমি দিতে পারছি না। অন্যদিকে চলে যাচ্ছে, ব্যথার দিকে চলে যাচ্ছে। এত বেশি ব্যথা হয় ডাক্তার সাহেব যে আমি মন দিয়ে লেখা বাদ দিয়ে ওই মনটা ওইদিকেই দিয়ে রাখি। তার মানে আমি ঠিকমতো পালন করতে পারছি না। এটা হলো ইনজুরি। বুঝতে পারছেন? ব্রায়োনিয়াতে আমরা ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুরড পাই ব্রায়োনিয়াতে। ঠিক আছে? ব্রায়োনিয়াতে আমরা এই রুব্রিক্সটা পাচ্ছি। তাই না? ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুরড। কিন্তু দেখেন ডেলুশন হিন্ডার্ড এর মধ্যে কিন্তু ব্রায়োনিয়া নাই। আমি যে রুব্রিক্সটা আগে দিয়েছি ডেলুশন হিন্ডার্ড এর মধ্যে কিন্তু ব্রায়োনিয়া নাই। আছে ব্রায়োনিয়া নাই। ব্রায়োনিয়ার পারফরম্যান্স এর সাথে রিলেটেড থাকে। ব্রায়োনিয়া আমি কি পড়াইছি না? ব্রায়োনিয়া তো পড়াইছি।
যে আপনার ইয়ে করলে দেখবেন সেখানে পারফরম্যান্সের একটা বিষয় আছে। ব্রায়ানেতে থাকে হচ্ছে ডিস্টার্ব অ্যাভার্স বিইং। ব্রায়ানেতে আমরা কি পাই? ডিস্টার্ব অ্যাভার্স বিইং। সে ডিস্টার্বড হয়। তাই না? ডিস্টার্ব অ্যাভার্স বিইং এর মধ্যে আরো মেডিসিন আছে কিন্তু ব্রায়ানিয়াতে আমরা ডিস্টার্ব অ্যাভার্স বিইং পাই। মনে করেন যে আমার এই বাম হাতে ব্যথা। হ্যাঁ? এই বাহুতে ব্যথা এই পুরা ইয়েটাতে। তো আমি গাড়ি চালাতে পারতেছি। আমার বাহুতে খুব ব্যথা হচ্ছে। আমি কোনভাবেই গাড়ি চালাতে পারতেছি না। তো ব্রায়ানিয়া কি করবে? এনি আইডিয়া? এরকম কন্ডিশনে ব্রায়ানিয়া কি করবে? কোনমতে স্যার ব্যথাটা একটু সামলিয়ে নিয়ে আবার তার কাজ চালিয়ে যাবে। দেখা যাচ্ছে ব্যথার একটা ঔষধ খাবে, কোর্স কমপ্লিট করবে না, ২ টা কি ৩ টা খাবে, খেয়ে কোনমতে ব্যথাটা কমাবে, তারপর সে তার কাজ চালিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। মানে সে তার যে হাতের ব্যথা, এই হাতের ব্যথাটাকে সে গুরুত্ব দিবে না। গাড়ি চালাতে পারছি না, কোনো সমস্যা নাই। আমার ব্যবসা আছে, আমার বিজনেস মিটিং আছে। আমার আমি প্রয়োজনে লোক হায়ার করব। হ্যাঁ? বা অন্য একটা গাড়ি ডেকে নিব, তাও আমি আমার বিজনেসটা অ্যাটেন্ড করব। ঠিক আছে? সে তার পার্টিকে ফোন করে বলবে যে, "আমি অসুস্থ আছি, কিন্তু তা সত্ত্বেও আমি আসছি। মিটিং ক্যানসেল করেন না।" আমি উবার কল করে আসতেছি। আমি উবারে আসবো। প্রাইভেট কার ভাড়া করে আসতে। প্রায় নিয়ে এরকম ছোটখাটো বিষয় নিয়ে ঘাবড়ায় না। যদি কিছু নাই হয় একদম সে প্রয়োজনে ধরেন পায়ে ব্যথা, তাহলে ও নিংড়িয়ে, নিংড়িয়ে সে ওই জায়গায় চলে যাবে। ঠিক আছে? রুটা বলবে যে ডাক রু রুটা বলবে যে, "ডাক্তার সাহেব আমি এখান থেকে এখানে যেতে পারতেছি। আমি এখান থেকে এখানে যেতে পারতেছি না।" ব্রায়ানিয়া বলবে যে, "ডাক্তার সাহেব এখান থেকে এখানে আমি যেতে পারতেছি না। কষ্ট হচ্ছে তাও আমি নিংড়িয়ে, নিংড়িয়ে ওখানে চলে যাব। কিন্তু আমি আমার বিজনেস মিস করব না।" হ্যাঁ? ব্যবসা যদি মিস হয়ে যায় তাহলে তো ব্রায়ানিয়া শেষ। ব্যবসার ব্যবসা মানে চাকরি হতে পারে, ব্যবসা মানে তার কাজ হতে পারে, ব্যবসা মানে জব হতে পারে, বা তার বিজনেস হতে পারে। ডিফারেন্ট টাইপ। সে সে যেটাতে অ্যা মানে আমরা তো ব্যবসা করি মূলত ফায়দার জন্য। সে যেটা তার ফায়দা, সেই কাজের জন্য সে প্রয়োজনে নিংড়ে, নিংড়ে হাঁটবে। ঠিক আছে? তো আমাদের ইনজুরির ডেপথ টা বুঝতে হবে, গভীরতাটা বুঝতে হবে। ঠিক আছে? মাসলস ইনজুরি হয়, তাই না? মাসল ইনজুরি। ইনজুরি মানে কি বললাম? ব্রিচ অফ কন্টিনিউটি। হিন্ডার্ড হলো ছোট বিষয় হচ্ছে না। কিরকম? ১ চামচ খাবার তুলে খেতে পারতেছি না। এ আবার কেমন জীবন? ধুর! এটা একটা জীবন হলো। একটা চামচ দিয়ে যে খাবো, চাবাতেই পারতেছি না। একটু সিম্পল জিনিস ভাতও চাবাতে পারতেছি না। এইটা আবার কিছু হলো। ঠিক আছে? তো এই যে হিন্ডার্ড এর মধ্যে আমি গতদিন বলেছিলাম, আ আমি নেক্সট দিন আবার এই বিষয়টা নিয়ে আরো ভালো করে ইয়ে করব। সেটা হলো যে এই যে হিন্ডার্ড এর মধ্যে কিন্তু চায়নাও আছে। ঠিক আছে? ১ চামচ খাবার তুলে ধুর কি জীবন। এই এরকম ভাবনা কিন্তু চায়নার মধ্যেও আছে। দাঁতে ব্যথা করছে, কিছু চাবাতে পারতেছি না। ঠিক আছে, লিকুইড খাবার খেয়ে আপাতত চালিয়ে নিই। হ্যাঁ? এই একটু জুস খাই। খায় আপাতত চলে যাই। কাজ চালাই। এইটা কি? এইটা কে? এইটা হলো ব্রায়ানিয়া। আপাতত সেরে নিই। ওই যে ছেঁচড়িয়ে হাঁটবো, ওই পর্যন্ত করি। আর রুটা বলবে যে ব্যথাতে হা পর্যন্ত করতে পারছি না। হা করতে এটুকুই পারছি না। কষ্ট হচ্ছে। হিন্ডার্ড হচ্ছে। তো ছোট হিন্ডারেন্স জীবনে আসতেই থাকে। তাহলে এরকম ছোট হিন্ডারেন্স যদি জীবনে আসতে থাকে তাহলে ওই ব্যক্তি কিন্তু সামনের দিকে দ্রুত আগাতে পারবে না। যদি ব্যক্তি সামনের দিকে এগোতে না পারে, সামনের দিকে তার গন্তব্য বা তার ডেস্টিনেশন এ যদি না যেতে মানে ডেস্টিনেশন যেটা দেখতে পাচ্ছে, হ্যাঁ? ওইদিকে যদি সহজে যেতে না পারে তখন কি করবে? এরকম একটা বিষয়। সে পারবে না। তার মধ্যে ডাউট তৈরি হবে, আমি কি ওখানে যেতে পারবো? হ্যাঁ? আমাদের রুব্রিক্স আছে anxiety, success, anxiety, doubt about. anxiety success, anxiety doubt about. সে ডাউট করে। হ্যাঁ? তো এখান থেকে বাধা এবং হিন্ডারেন্স হয় যে আমি কিভাবে ওখানে পৌঁছাবো? আমি কিভাবে ওখানে যাবো? ওখানে যদি পৌঁছাতে না পারি তাহলে কি হবে? আমি তো অন্ধকার দেখছি। আর যদি ওখানে না পৌঁছাই তাহলে তো সব শেষ। মূলত এটাই হলো রুটার জার্নি। আমি ছোট করে বললাম। আমি আরেকদিন রুটার একটা পুরা আ ভিডিও দেখাইছিলাম। আমার মনে হয় আপনাদের মনে আছে। রুটার একটা ১ ঘন্টার ভিডিও দেখাইছিলাম না অনেক ইয়ে-টিয়ে নিয়ে। রুটার জার্নিটা মূলত এরকম। মানে রুটা ঘুরবে, ফিরবে, নাচবে, গাইবে মানে ওই যে ঘুমেঙ্গি, ফিরেঙ্গি, নাচেঙ্গে, গায়েঙ্গি और क्या? এটা হলো রুটা। আর রুটার মধ্যে কি থাকে? রুটা হলো লাইট ডিজায়ার ফর। রুটার জীবনটা একদম ভাবনাহীন, নির্ঝঞ্ঝাট থাকে। ওই কারণে অনেক সময় বেলেডোনার সাথে মিলে যায়। একদম ভাবহীন, নির্ঝঞ্ঝাট।
অল্প অল্প কাজ করে আয়েশি জীবন যাপন করার চেষ্টা করে, ফুর্তিতে থাকবে, খাবে দাবে আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াবে। যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোনো এলিমেন্ট আসবে না ততক্ষণ পর্যন্ত সে কিন্তু উপভোগ করতে থাকবে। অল্প বিস্তর যদি এলিমেন্ট চলে আসে তারপরেও সে উপভোগ করতে থাকবে, ফুর্তিতে থাকবে। আপনি এই ফুর্তি নিয়ে রুটার এক গাদা আমরা রুব্রিক্স কিন্তু রেপার্টরিতে পাই। আমি লিস্ট দিয়ে দিচ্ছি দেখেন। এগুলো সব ফুর্তিবাজ রুব্রিক্স। লাইট ডিজায়ার ফর সানলাইট টু বি ইন, কমিউনিকেটিভ তো দেখেছি, কনফিডেন্ট, ভিভাসিয়াস, স্মাইলিং, লাফিং, ludicrous, everything is seems loquacity, hilarity with is feeling, content, joy, nature love, harmony, desire for এক গাদা এগুলো সব হলো এই আনন্দ ফুর্তি রিলেটেড রুব্রিক্স। এত কিছুর মানে ভালো, ভালো গুণ থাকা সত্ত্বেও রুটার মধ্যে কেন সমস্যা হয়? ওই যে সমস্যা আমি গতকালকে যেটা বলেছিলাম, হরিবল থিংস, স্যাড স্টোরিজ এফেক্ট হার প্রফাউন্ডলি, মিসফরচুন অফ আদার্স, আমাদের রুব্রিক্স আছে মিসফরচুন অফ আদার্স, সেটা সাব রুব্রিক্স। হরিবল থিংস, স্যাড স্টোরিজ এফেক্টস হার প্রফাউন্ডলি, মিসফরচুন অফ আদার্স। বুকের ব্যথা তো আগে থেকেই ছিল, কিন্তু অন্য কারো কথা শোনার পরে তার মানে ওই আল্লাহ আমারও তো বুকের ব্যথা, আমার আবার হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো? এই যে এই এই জিনিসটা খুবই মানে রুটার ক্ষেত্রে এই জিনিসটা খুবই দেখতে হয়। অল্প বিস্তার প্রবলেম হয়েছে, সে কাজ চালায় নিচ্ছে, হিন্ডার্ড নিয়ে সে কাজ চলছে, চালায় নিচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, ওইভাবেই চলছে, মাস পার করে দিচ্ছে, সমস্যা নেই। কিন্তু যেই মাত্র কারো স্যাড স্টোরিজ, হরিবল থিংস তার কানের মধ্যে ভেসে আসলো, কারো মিসফরচুন, দুর্ভাগ্যের বিষয় মানুষের তার কানে চলে আসলো, তার মস্তিষ্কে চলে আসলো, স্মরণে চলে আসলো, সাথে সাথে সে দৌড়াতে দৌড়াতে আপনার কাছে চলে আসছে। এই রিলেটেড আরো কিছু রুব্রিক্স আছে এই হরিবল থিংস অ্যান্ড স্যাড স্টোরেজ এফেক্ট হার প্রফাউন্ডলি। আমি রুব্রিক্স গুলো দিয়ে দিলাম। এলমেন্ট ফ্রম ব্যাড নিউজ, খারাপ নিউজ শোনা মাত্রই প্রবলেম। হ্যাঁ, সেনসিটিভ স্যাড নিউজ টু, সেনসিটিভ টাচ টু গতকালকে বলেছিলাম। ফেয়ার ইনজুরি অফ বিং ইনজুর্ড, ফেয়ার মেডিসিন, টেক টু মাচ মেডিসিন, ফেয়ার অফ, ফেয়ার ক্যান্সার অফ, ফেয়ার ড্রাইভেন প্লেস টু প্লেস, ফেয়ার কন্টাজিয়ন। ওই যে কন্টাজিয়ন গতকালকে বললাম ডেঙ্গু নিয়ে, ওই কন্টাজিয়নের ভয়। ফেয়ার মেডিসিন, টেক টু মাচ মেডিসিন, ফেয়ার অফ। ঠিক আছে, এই জায়গাটা আবার হাইসোমাসের সাথে মেলে। ফেয়ার মেডিসিন টেকিং টু মাচ মেডিসিন অফ ফেয়ার, এটা হাইসোমাসের সাথে মেলে। হাইসোমাস তো বলেই যে ডাক্তার সাহেব স্ট্রং ওষুধ দিয়েন না, অনেক বেশি ওষুধ দিয়েন না, এটা দিয়েন না, ওটা দিয়েন না। রুটাও কিন্তু এরকম করে। রুটা যখন প্রথম ডাক্তারের কাছে যায় তখন হাইসোমাসের মতন করেই বলে, যেহেতু এটা ফার্স্ট টাইম, তখন তার মনের মধ্যে কিন্তু একটা ডিসিভ ফিলিং আসে, প্রতারিত হওয়ার ভয় থাকে, ডিসিভড ফিলিং তৈরি হতে পারে। সব সময় যে হায়াসোমাস মানে ঐরকম ইয়েতে হবে তা না, রুটাও হতে পারে। কেননা ডিসিভ ফিলিং এর মধ্যে আপনি দেখবেন রুটাকে আমরা পাই। রুটার মধ্যে আমরা কি দেখলাম? অ্যাংজাইটি ডার্কিন, হ্যাঁ, অ্যাংজাইটি ডার্কিন আছে, ফিয়ার ডার্কিনে কিন্তু রুটা নাই। এটা দেখেন, অ্যাংজাইটি ডার্কিন যে রুব্রিক্সটা আছে সেই রুব্রিক্স এর মধ্যে আপনারা কিন্তু রুটাকে পাবেন, কিন্তু ফিয়ার ডার্কিনের মধ্যে রুটা নাই। ঠিক আছে, ডেলুশন হিন্ডার্ড হি ইজ, ডেলুশন হিন্ডার্ড হি ইজ, এইখানে আমরা কিন্তু রুটাকে পাবো। হিন্ডার্ড হচ্ছে, হিন্ডার্ড কি বললাম? ইন্টারফারেন্স ইন ওয়ান অ্যাকশন। হ্যাঁ, হিন্ডার্ড এর অর্থ কি বললাম? ইন্টারফারেন্স অন হিজ অ্যাকশন, তার কর্মে বাধা, তার কর্মে প্রতিবন্ধকতা, ইন্টারফিয়ারেন্স অন হিজ প্রসেস। একটা ইম্পর্টেন্ট বিষয় হলো কি জানেন, রোগী যেভাবে ভাববে তার মধ্যে কিন্তু রোগ ওইভাবেই জাগবে। এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। এখন ভাবুন রুটাকে মানে রুটাকে কে হিন্ডার্ড করে বা হিন্ডার করতে থাকে? ধরেন রুটাকে হিন্ডার্ড কে করতে থাকবে? একটা রুটা মহিলাকে কে হিন্ডার্ড করতে পারে, বাধা দিতে পারে কে? অগ্রগতিতে বাধা দিতে পারে কে? একটা মহিলা হাজবেন্ড। আর শ্বশুরবাড়ির লোক, বাবা মা অতটা করে না, মহিলাকে শাশুড়ি করতে পারে, ননদ করতে পারে, বৌমাকে ননদ শাশুড়ি তো করতেই পারে। রুটাকে তার পার্টনার হিন্ডার্ড করতে, আরে তরকারিতে লবণ টবণ ঠিক মতো দিতে পারে না, আরেকটু লবণ দিতে হবে, পরোটাটা আর একটু মুচমুচে ভাজতে হবে। শাশুড়ি বলে না, কি ভাজা শিখে আসছো, একটু মুচমুচে ভাজতে হবে, এইভাবে এটা করো না, ওইভাবে ওটা করো না, এগুলো তো বলে। এইভাবে না, বারুনটা এইভাবে ধরো, এই নিচ থেকে না, হারপিকটা এইভাবে দিয়ে এতখানি এইভাবে দিতে হয় না, এই অংশে হারপিক দিবা, এই অংশে ড্যাম ক্র্যাশ দিবা। এই যে পদে পদে, হ্যাঁ, তো রুটার মহিলা ভাবে এবং মনের মধ্যে একদম কিসকিস করতে থাকে, ছোট ছোট বিষয়কে কেন আমাকে ট্রেন করছে, এই হারপিক দিতে হবে, এটা
শাশুড়ির কাছ থেকে শিখতে হবে। ড্যাম কাজটা কিভাবে দিতে হবে, আগে পানি ছিটাতে হবে কি হবে না এটা কি আমি জানি না। তার মধ্যে ব্যথা তৈরি করে এই কথাগুলো। ভিতরে সে আবার ভেতরে এগুলা রাখতে হবে। ভেতরে তার মধ্যে এই জিনিসগুলো থাকে, রেখে দেয়। কিন্তু তার মধ্যে কি আছে আমরা দেখলাম একটু আগে ইজ ফিলিং অফ। পজিটিভ জিনিস দেখলাম কি ইজ ফিলিং অফ। হ্যাঁ, ইজ ফিলিং আমরা কোথায় দেখেছিলাম? কার মধ্যে? আর্নিকা দেখছিলাম, তাই না? ইজ ফিলিং অফ কপি আমি মনে হয় দেখেছিলাম। এই ইজ ফিলিং অফটা কি? এই ইজ ফিলিং অফ এর কারণে ইজ প্রশান্তির জায়গা। এই ইজ ফিলিং এর জন্য সে ওই ছোট জিনিসগুলাকে হজম করে ফেলে। ছোট্ট জিনিসগুলা হজম করে ফেলতো। এখন একটু কল্পনা করেন, দুদিন আগে আমরা ইগনেশিয়া পড়লাম। ইগনেশিয়া যদি মহিলা হতো, সে কি এটা হজম করে ফেলতে পারতো? কি মনে হয়? পারতো? কি না পারতো? স্যার, হ্যাঁ? না। পারতো না? কে পারতোর পক্ষে আছেন আর কে পারতোর পক্ষে নাই? না যারা না, ইগনিশিয়া হজম করতে পারতো, চুপ করে থাকতো, প্রতিবাদ করে না তো ইগনিশিয়া। হ্যাঁ, প্রতিবাদ করতো না। কিন্তু হজম করেও ফেলতে পারতো না। মনের মধ্যে রেখে দিত। বুঝছেন? সে কিন্তু কোনো কথা বলতো না। কেন কথা বলতো না? কারণ শাশুড়ি তো আমার বয়সে বড়। আমি কি করে তার সাথে কথা বলি? সে তো আমার মা বয়সী। আমি কি করে তার সাথে তাকে প্রতিবাদ করতে পারি? কিন্তু সে হজম করে ফেলতো না। কিন্তু কিছু সে বলতো না। তার কাছে মানে কি বলে হিন্ডারড এর ইয়েতে রুটার কাছে মনে হবে যে আরে বাবা রান্নাঘরে তো অন্ততপক্ষে আমাকে শান্তিতে কাজ করতে দাও। আমার মনের মতন করে কাজ করতে দাও। নিজেও করছো না, আবার আমাকেও ঠিকমতো করতে দিচ্ছ। এই ফিলিংটা তার মস্তিষ্কে কাজ করা শুরু করে। তখনই ধীরে তার অসুস্থতা তৈরি হয়। এই ছোট বিষয়ে হিন্ডার্ড হয়েছিল বলে রুটা অসুস্থ হয়ে পড়ে। বুঝতে পারছেন? আরেকটা রুব্রিক্স এর কথা একটু বলি। সেটা হচ্ছে অ্যাংজাইটি সাকসেস, অ্যাংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট, অ্যাংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট সাকসেস, অ্যাংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট সাকসেস। আমরা যদি এটাকে পড়ি তাহলে এভাবে করতে হবে। এটা কি? ধরেন আপনি একটা কর্দমাক্ত রাস্তা একদম কাদায় পরিপূর্ণ হয়ে আছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি একদম কাদা ভর্তি হয়ে আছে রাস্তা। আমার গ্রামের বাড়িতে গেলে আমার মনে পড়ে আমরা ছোটবেলায় যেতাম। তো ওই অঞ্চলগুলো বরেন্দ্র ভূমির অঞ্চল, তো একদম এঁটেল মাটি এবং একদম আপনারা মনে হয় বরেন্দ্র ভূমি দেখেছেন, ধাপির মতন থাকে, ধীরে উঁচু হয়ে যায়। তো আমাদের জন্য মহিষের গাড়ি, গরুর গাড়ি এসে স্টেশনে থাকতো। তো আমরা জয়পুরহাটে থাকতাম। জয়পুরহাট থেকে রাজশাহী এসে আমাদের ওই নাচল পর্যন্ত যেতে পুরো ২ দিন লেগে যেত। আগে তো আর এরকম ইন্টারসিটি বা এরকম ইয়ে ছিল না। তো ওই বেশিরভাগ সময় দেখতাম যে উম আমাদের ছুটিগুলা বর্ষাকালেই পড়তো। তো এরকম মাঠের মধ্যে তো অত গাছগাছরাও নাই। ধুধু এলাকায় এপার থেকে ওপার দেখা যাচ্ছে। আর কাদায় ভর্তি। তো এইরকম কাদা রাস্তা দিয়ে আপনি হাঁটছেন। হ্যাঁ? আপনাকে এই কাদা রাস্তা পার হয়ে সামনের দিকে এগোতে হবে। এভাবে আপনাকে ১ কিলোমিটার, ২ কিলোমিটার, ৫ কিলোমিটার যেতে হবে। আপনি কি করছেন? একটা পা তুলছেন, হ্যাঁ? কাদামাটি কি করবে? পায়ের স্যান্ডেলটা আপনার আটকে ধরবে, তাই না? আবার তুলে আবার একটা কষ্ট করে তুলছেন, তুলে আবার একটা পা দিচ্ছেন। একটু কল্পনা করেন, হাঁটছেন। আপনাদের সবারই অভিজ্ঞতা আছে কাদাতে হাঁটার। আমি আপনাদেরকে এঁটেল মাটির কাদাতে হাঁটতে গেলে কেমন লাগে সেই ন্যাচারাল অনুভূতিটা দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে আপনি হাঁটতে থাকতেছেন। একটা সময় কাছে আপনার মনের মধ্যে তৈরি হয়ে যাবে। আমি কি আদৌ এই ৫ কিলোমিটার দূরে আমার বাড়িতে যেতে পারবো? পৌঁছাতে পারবো? আমার মনে আছে যে রাজশাহী থেকে আমরা সকালের ট্রেনে যেতাম। আমনুরা পৌঁছায় তারপর ওখান থেকে নাচলে পৌঁছাতে, নিজামপুরে পৌঁছাতে মোটামুটি দুপুর বা বিকাল হয়ে যেত। দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা ওই ইয়েতে উঠতাম, গরুর গাড়িতে উঠতাম। এইটুক যেতে আমাদের রাত ১২টা বেজে যেত। এতটা কাদা, গরুও যেতে পারত না। এরকম একটা জায়গায়, এরকম একটা সময় কি মনে হয়? মনের মধ্যে একটা ডাউট চলে আসে। আমি কি আদৌ পৌঁছাতে পারবো? আমি কি আমার ডেস্টিনেশন এ পৌঁছাতে পারবো কি পারবো না? ডাউট, পারবো কি পারবো না। ঠিক আছে? এটাই হলো এইটা। anxiety from doubt about success. এইটা আমরা প্র্যাকটিক্যাল লাইফ এ কিভাবে নিতে পারি? আমি তো হোমিওপ্যাথি কোর্স করলাম। কোর্স করে আমি তো ৪ বছরের আ ডিএইচএমএস করেছি। ৬ মাস ইন্টার্নি করেছি। আমি কি রোগী ভালো করতে পারবো? রোগী কি আমার দ্বারা ভালো হবে কি হবে না? আমি কম্পিউটারের কোর্স করেছি। আমি কি ভালো চাকরি পাবো কি পাবো না? আমার ভালো চাকরি হবে কি হবে না? আমরা একসাথেই পড়তাম। আমাদের এত ইন্টিমেসি ছিল। আমাদের বিয়ে হবে কি হবে না? আমি নতুন চেম্বার দিয়েছি। আ চেম্বারে রোগী পাবো কি পাবো না? রোগী যদি না পাই তখন আমি কি করব? ঠিক আছে? এই যে এটা কিন্তু হচ্ছে এটাই যে anxiety success about
অ্যাংজাইটি, ডাউট অ্যাবাউট সাকসেস। বুঝতে পারছেন? আর এটা নিয়ে আমি ভাইয়া ভাবতেছি। জি। ভাইয়া তাহলে কি রুগী বলবে যে আমি কি আদৌ ভালো হব? আমি ভালো হতে পারবো কি পারবো না? ডাউটে তো ২ টা জিনিস থাকছে। ঠিক আছে? আমি তো ওষুধ খেয়ে যাচ্ছি। আমি ভালো হতে পারবো কি পারবো না? আমি অনার্স মাস্টার্স করলাম। আমি বিসিএস কোচিং করলাম, কনফিডেন্স কোচিং এ ভর্তি হলাম। আমি কোয়ালিফাই হতে পারবো কি পারবো না? এই যে এটা ডাউট, এই ডাউট নিয়ে যখন অ্যাংজাইটি তে থাকবে এবং অ্যাংজাইটি টা কি? সাকসেস হওয়ার। ঠিক আছে? আমি কেস দিয়ে বলবো। সুযোগ পেলে তো আমি অবশ্যই কেস দিয়ে বলবো। এটা নিয়ে যখন সে তার ফিউচার নিয়েই টেনশনে, আমার মেয়েটার সাথে বিয়ে হবেই কিনা? আমার প্রেমটা সফলতার দিকে যাবেই কিনা? আমার রোগটা আমি চেম্বার দিছি, রুগী পাবো কি পাবো না? রুগী যদি না পাই তখন কি করব? এই যে অ্যাবসর্বড হয়ে যাওয়া, ফিউচার অ্যাবাউট ফিউচার অ্যাবাউট এর মধ্যে আমরা কিন্তু রুটাকে দেখতে পাই। ফিউচার অ্যাবাউট, ঠিক আছে? রুটা ব্যক্তিদের মধ্যে আপনারা প্রায় এই রুব্রিক্সটা পাবেন। প্রায় পাওয়া যায় ফিউচার অ্যাবাউট। সামনে কি হবে? এবং এটার সাথে কিন্তু ওই তার সাকসেস এর যেটা অ্যাংজাইটি, কি বললাম? অ্যাংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট সাকসেস। এই অ্যাংজাইটি ডাউট অ্যাবাউট সাকসেস আর অ্যাবসর্বড মানে কি? অ্যাবসর্ব হয়ে যাওয়া, ওর মধ্যে ডুবে থাকা। ফিউচার অ্যাবাউট, এই ২ টা একসাথে থাকে রুটার ক্ষেত্রে। একসাথে আপনারা পাবেন। আর তার সাথে আরেকটা জিনিস জুড়ে থাকে, আরেকটা রুব্রিক জুড়ে থাকে। সেটা হচ্ছে টকিং অ্যাবাউট ফিউচার। ঠিক আছে? রুগী এসে বলবে যে এই বয়সেই যদি এরকম হয় তাহলে সামনের দিনগুলা কিভাবে চলবে? খুব কমন কথা। রুগী বলে না এরকম এসে? ডাক্তার সাহেব দেখেন তো এই বয়সে যদি আমার এরকম হয়ে যায় তাহলে সামনের দিনগুলাতে কিভাবে চলবো? সামনের দিনগুলা কেমনে চলবে? ডাক্তার সাহেব এখনই তো বুড়ি হয়ে গেছি। এখনই তো বুড়ো হয়ে গেছি। ৫ বছর পরে কি হবে? ডাক্তার সাহেব আমি তো এখন চলাফেরাই করতে পারছি না। কিন্তু আমার বয়স বাড়লে আমি কিভাবে করব? এটাই হচ্ছে টকিং অ্যাবাউট ফিউচার। সব খারাপ হয়ে যাবে ডাক্তার সাহেব। অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এটাও কিন্তু টকিং ফিউচার অ্যাবাউট। সব কথাই আমরা পাবো ফিউচার নিয়ে। অনাগত সময়ের চিন্তা নিয়ে। ঠিক আছে? এইজন্য খুবই কাছাকাছি আরো কয়েকটা রুব্রিক্স এই ভাবনাগুলার সাথে খুব মার্চ করে আসে। সেটা হলো অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, ডিসকারেজ ফিউচার অ্যাবাউট, ডিসপেয়ার ফিউচার অ্যাবাউট। এগুলো খুব কাছাকাছি ইয়েতে চলে আসে। আমরা প্র্যাকটিক্যাল কেস শেয়ারের সময় এগুলা বলবো। সামনের দিন মানে কি? সামনের দিন আমরা কাকে বলি? সামনের দিন ভবিষ্যৎ মানে ফিউচার। ফিউচারটা কি? ফিউচারটা রুটা কি মনে করে? ফিউচারটাকে মনে করে খুবই ডার্ক, অন্ধকারাচ্ছন্ন। জীবনে কোনো আশার আলোই সে দেখতে পায় না। জীবনের আপনি যখন আশার আলো দেখতে পাচ্ছেন না, কি হবে? সারাদিন ধরে আমি এত খাটছি। এত খাটা মানে কি? কি করি? আমি সেলাই মেশিন নিয়ে বসে সেলাই করছি। যত ধরনের সেলাই। কিন্তু আমার উন্নতি হচ্ছে না। তো ফিউচার দেখতে পাচ্ছি না। যখন ফিউচার দেখতে পাচ্ছি না তখন আমার কি হচ্ছে? বডি কি করছে? মাথার মধ্যে তো কাজ করছে যে আমার তো ফিউচার নাই। সকালে উঠে থেকে সেলাই করতেছি। সারাদিনে ২০০, ২৫০, ৫০০ টাকার বেশি ইনকাম করতে পারতেছি। আমার ফিউচার কই? বাড়ি ভাঙা, ছাদ ভাঙা, সন্তানদেরকে ওইভাবে করতে পারতেছি না। কি ফিউচার দেখতে পাচ্ছেন? তখন কি হচ্ছে? ফিউচার যখন দেখতে পাচ্ছি না, নেচার কি করতেছে? নেচার আমার চোখের প্রবলেম তৈরি করে দিচ্ছে। চোখে ব্যথা তৈরি করে দিচ্ছে। জীবনে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। তাই না? ডার্ক। এইজন্য রুটা হলো চোখের যাবতীয় সমস্যার জন্য একটা ভালো মেডিসিন। এটা মাথায় রেখে ম্যাথমেটিকা গুলোতে লেখা আছে। আমরা মাসল পেন, এই ছোট, ছোট হাড়গুলার ব্যথা, হিন্ডারহেড এর বিষয় যেটা বললাম, আর চোখের সমস্যায় আমরা ক্লাসিক্যালি রুটাকেই ব্যবহার করি। আচ্ছা কাউসার ভাই, জি। এই কিছু কিছু সেক্সুয়াল রোগী আমার কাছে আসে, হুম, বলে যে বিয়ে করতে ভয় পাই, হুম। বিয়ে বিয়ে করবো না। সেক্ষেত্রে কি এটা চিন্তা করা যায়? না, বিয়ে করতে পারবো না এটা যদি এখন কেন সে ভয় পায়? এটা আপনাদের যেতে হবে। এখন যদি ফেয়ার ফেলিউর অফ হয় যে আমি তাকে স্যাটিসফাই করতে পারবো না, আমি পারফর্ম করতে পারবো না, তখন কিন্তু ভাবনাটা চলে গেল আপনার সাইলেশিয়ার দিকে। অথবা আ ওখানে যে আমার মারদাঙ্গানি ইয়েটা দেখাতে পারবো কি পারবো না, তখন ওটা চলে যাবে লাইকোপোডিয়ামের দিকে। বুঝতে পারছেন? আপনাকে তার ভাবনাটা নিতে হবে। আসলে তার কোন জায়গা থেকে? সে আসলে অন্ধকার দেখতেছে। বিয়ে করে তো আমি দেখতেছি না। এখনই অনেক রুগী এসে কি বলে যে আমার গোড়া চিকন হয়ে গেছে, মাঝখানে এই হইছে, ওই হইছে। সে আশার আলো আর দেখতে পাচ্ছে না। এইরকম ভাবনা যদি আসে তখন আপনি হয়তো রুটার দিকে চিন্তা করতে পারবেন। এ হয়তো চিন্তা করে যে আমি ভালো পারফরমেন্স করতে পারবো না। হ্যাঁ, পারফরম্যান্স হলে কিন্তু ইয়ের দিকে আসলো না, রুটার দিকে আসলো না। তখন ওই দিকে চলে যাবে। সাইলেশিয়া, লাইকোপোডিয়াম ওই দিকে যাবে। ম্যাট্রিমেডিকা গুলাতে আমাদের কি লেখা আছে? ওভার স্টেনিং
অফ মাসল অফ আই, মানে আই মাসল। হ্যাঁ, তো এটা কি যে আপনাদের সামনে বা ফিউচার আপনি দেখতে পারবেন না, আপনি ফিউচার দেখতে পান না, তাহলে কিভাবে দেখবেন? আপনি ধরেন সামনে যে জিনিস আছে আপনি যখন দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, আমি এটা দেখতে পাচ্ছেন, তাহলে কি করবো? দেখতে পাচ্ছেন তো কি লেখা আছে দেখতে পাচ্ছেন, চোখ পিটপিট করতেছে, তাই না? চোখ মাথাটা একটু ঝুঁকে নিয়ে আসলাম, চোখের উপর প্রেসার দিচ্ছি আর ক্লিয়ার করার চেষ্টা করছি। তো এইভাবে যদি আপনি দীর্ঘ সময় ধরে করতে থাকেন তখন কি হবে? পারছেনই না, ধুর দেখবই না। আপনি ওখান থেকে মুখ বাদ দাও, এই হবে না, আমার দ্বারা হবে না, চোখ শেষ, তাই না? তখন আপনি কি মুখটা ফিরিয়ে নেবেন। আপনি ওখান থেকে মুখটা ফিরিয়ে নেন। আর এই ঝামেলা ভাল লাগতেছে না। ধুর! দেখেন আমার এই ক্যামেরাতে লেখা আছে কি এটা? 2K কোয়াডে দেখবেন। এই যে মুখটা নিয়ে নিলাম। এটা কি হলো? মুখটা ফিরিয়ে নিলেন। বাদ দেন। আরে এত ঝামেলা ভাল লাগছে। এত পিটি করে দেখা যায়। এটা তাহলে কি হবে? ডিসকাস হবে স্যার। ছোটভাবে চিন্তা করেন। সিয়াম তো চিন্তা করছো? এটা মুড রিপালসিভ হবে কিনা? না, মুড রিপালসিভ তো আলাদা জিনিস। মুড রিপালসিভটা পুরোটাই আলাদা জিনিস। কি হবে? হিন্ডার্ড হতে পারে। হিন্ডার্ড, হ্যাঁ, হিন্ডার্ড তো ঠিক আছে। আরেকটু সোজাভাবে চিন্তা করেন। ঝামেলা, এত ভাল লাগে এত। ধুর, দেখবেন, ধুর। ইরিটেবিলিটি স্যার। ইরিটেবিলিটি তো বিরক্তি তো আছেই। কিন্তু আরো খুব সোজা হয়। ধুর, দেখবেন না। লাইট ডিজায়ার করে। লাইট ডিজায়ার। ঠিক আছে? লাইটের আমরা কিভাবে মানে করতে পারি? এই তো এটা গুমোট হয়ে গেল না, হেভি হয়ে গেল তো এভাবে তাকাতে হচ্ছে। খুব হেভি ভাবে তাকাতে হচ্ছে। আর ভাল লাগছে না। ধুর, থাকো না, বাদ। এটা হলো লাইট ডিজায়ার। চোখের মাসল গুলাতে অনেক বেশি প্রেসার দিচ্ছেন। হ্যাঁ? আপনি কেন অনেক বেশি প্রেসার দিচ্ছেন? কারণ সামনের সবকিছু ধোঁয়াশা, অস্পষ্ট, ডাউটফুল, কিছু জানেন না। কি হতে পারে, সাকসেস হতে পারে, কি হতে পারে না। আমি তো বললাম একটু পরে। এগুলা হলো বেসিক্যালি তারপরে বাদ। এই জায়গাটা হলো রুটার ইন্টারনাল ফিলিং। রুটার পারসনের মধ্যে ইন্টারনাল ফিলিংটা এটা আসে। সবকিছু ধোঁয়াশা, অস্পষ্ট, ডাউটফুল, কি হতে পারে কোনো আইডিয়া করতে পারতেছেন না, সাকসেস হতে পারবো কি পারবো না। এইরকম একটা চিন্তা, এরকম একটা জায়গায় এটা হলো রুটার ভেতরের ক্রাক্স আরকি। রুটারকে আপনারা যদি খুব ভালোভাবে নির্যাস বাইর করতে পারেন তো এই জিনিসটাই পাবেন। দেখেন আমি এইটা খুব মানে সিপিয়া পড়ানোর পরে আপনারা কেমন কি, আমি কিন্তু সিপিয়া খুব বেশি ইউজ করি। সিপিয়া মানে আমার ইউজ করা, আমি বলবো যে টপ 10 র‍্যাংকিং একটা মেডিসিন। হ্যাঁ? সিপিআর আমরা কি বলেছিলাম? সিপিআর মিজারেবল এক্সিস্টেন্স। তাই না? রুব্রিক্সটা কি বলেছিলাম? মনে আছে কারো? মিজারেবল এক্সিস্টেন্স। Despair হ্যাঁ, existence despair, about হ্যাঁ, miserable. despair about miserable existence। এই যে মিজারেবল এক্সিস্টেন্স, এই মিজারেবল এক্সিস্টেন্স এর মধ্যে কিন্তু রুটাও আছে। ঠিক আছে? আপনি লেটেস্ট রেপার্টরি গুলোতে যদি যান, এই মিজারেবল এক্সিস্টেন্স এর মধ্যে রুটাকেও আপনি পাবেন। ঠিক আছে? তার মানে সিপিআর রুটার মোটামুটি কাছাকাছি। অনেক জায়গায় কিন্তু কাছাকাছি। সিপিআর শুরুতে আমরা কি দেখেছি? ডান্সিং থাকে। তার এক্সিস্টেন্সটাকে আমিও যে বাড়ির বৌমা, এটা প্রমাণের জন্য সে ডান্সিং করতে থাকে। তার টু মাস সেন্স অফ ডিউটি থাকে। তাই না? আমরা সিপিআতে দেখেছিলাম। ডিউটিফুল, রেসপন্সিবল। আমরা এই বিষয়গুলো কিন্তু সিপিআতে দেখেছিলাম। কিন্তু সিপিআর মধ্যে তার পরিবারের ভেতরে তার একটা এক্সিস্টেন্স থাকা চাই। হ্যাঁ? তাকে একেবারে ফেলনা মনে করা যাবে না। ফেলে দেওয়া যাবে না। সে বলবে আমাকে ছেড়ে যেও না প্লিজ। কাকে বলবে? তার হাসব্যান্ডকে বা তার প্যারেন্টস কে। না আমাকেও একটু কাউন্ট করো। আর সিপিয়া উপস্থাপনা যখন করবে তখন কি? খুব পোর থাকে, তাই না? খুব প্যাথেটিক থাকে। খুব প্যাথেটিক ভাবে আমরা দেখি না, বলি না যে সিপিয়া আসলেই মনে হচ্ছে একটা পোর লেডি কামিং চলে আসলো। এমন এমন কেন হয়? এমন কিভাবে হয়? আর রুটার উপস্থাপনা কি হবে? রুটা হচ্ছে হেসে খেলে, হেসে হে, হে, হে একটা ওই যে যতগুলা দিলাম, একটু আগেই তো দিলাম পজিটিভ গুণ, ভিভাসিয়াস, হেসে খেলে, আরে বাদ দাও, দেখা যাবে। এই কে এতক্ষণ দেখে এরকম করে দেখবে লাইট ডিজার পর। না হলে নাই, ধুর দেখা যাবে। সমস্যা নাই। ঠিক আছে? রুটারতেও কিন্তু আমরা সিপিআতে আমরা কি অ্যাঙ্গার টুয়ার্ডস হাসব্যান্ড নিয়ে তো সিপিআর ঝামেলা আমরা দেখেছিলাম। রুটাতেও কিন্তু আছে অ্যাঙ্গার টুয়ার্ডস হাসব্যান্ড, এই এর মধ্যেও কিন্তু আমরা রুটাকে পাই। ডেফিনিটলি রুটাকে পাই। অ্যাভারশন হাসব্যান্ড টু আমাদের রুট্রেক্স আছে না? সবকিছু ঠান্ডা হয়ে গেছে। আগের মতো ইমোশন আর কাজ করে না। আর ভাল লাগে না। সিপিআ কি করে বলেন তো? সিপিআর অ্যাপিয়ারেন্স কেমন থাকে? পোর। এই কেমন একটা কাপড় পরে আসছে। চুল একদম রুক্ষ, উস্কো হয়ে গেছে।
একটা ভালো নোট লিখে নেন। চুল একদম সাদা হয়ে গেছে। সিপিয়া কখনোই চুল কালার করবে না। সিপিয়াকে আপনি কখনোই চুল কালার করতে দেখবেন না। ও আছে। মানে সে এতটাই ইন্ডিফারেন্স। তার ওইটা নাই। আমরা কি করি? আমাদের আপারা, আমাদের উম বোনরা, আমাদের মারা মেকআপ কেন করে? সাজগোজটা কেন করে? এগুলা কি কখনো চিন্তা করে দেখেছেন? কেন করে একটা মেয়ে? অ্যাম এই যে ফেমিনিটির নেচার গুলা কেন তার মধ্যে তৈরি হয়ে আসে? আমি মনে হয় বলছিলাম একটু করে প্যাসা ডোমেস্টিকাস পড়াতে যেয়ে। হ্যাঁ? তো মনে করেন যে আপনার কাছে একটা পেশেন্ট আসছে। তার চুল সাদা, উস্কো। তো এই যে চুল সাদা হয়ে আসছে, উস্কো হতে পারে। এ এইরকম কেন হতে পারে? এর ২ টা কারণ হতে পারে। একটা হলো তার হাসব্যান্ড তার দিকে মনোযোগ দেয় না। দেখেই না। ওই হাসব্যান্ড যে ওয়াইফ এর দিকে যে দৃষ্টিতে দেখা দরকার, শুধু তো ফিজিক্যাল রিলেশনটাই তো হাসব্যান্ডের ডিউটির মধ্যে পড়ে না। আরো তো জিনিস আছে। সে মনোযোগটা দেয় না। মহিলার কাছে আর দ্বিতীয়ত হতে পারে কি মহিলার কাছে মনে হয় মিছামিছি মেকআপ আমার জন্য না। আমি যেরকম আছি সেরকমই ভালো। আমি যেরকম আছি সেভাবে আমার হাসব্যান্ড গ্রহণ করেছে তাহলে আমার মেকআপ করার দরকার কি? এই ২ টা কারণ থাকতে পারে। তো সিপিএ কে যখন তার হাসব্যান্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন বাদ দেন ডাক্তার সাহেব। ওর কথা কিছু বলেন না। এর রুগীটারে বাদ দেন। অন্য প্রসঙ্গ বলেন ডাক্তার সাহেব। আমি এই কথা নিয়ে বলতে চাচ্ছি। আমি তাকে বলে দিয়েছি যে, "আপনি আপনার মতন যান, আমি ভুলে যান।" এটা কিন্তু ইনডিফারেন্স। এটা কিন্তু অ্যাভারশন। রুটার ক্ষেত্রে ডিসপেয়ার মিজারেবল এক্সিস্টেন্স ডিসপেয়ার অ্যাবাউট মিজারেবল এক্সিস্টেন্স যে রুব্রিক্সটা আমি দিয়ে রেখেছি। এইটা কিরকম? যে আপনি বললেন যে আপনার হাসব্যান্ডের প্রতি আপনার রাগ হয়। তখন বলবে যে, "না আরে ডাক্তার সাহেব, ও মাঝে মধ্যে একটু ঝগড়া-টগড়া হয়। ঝগড়া বিবাদ ছাড়া আর লাইফের মজাটা কি? কনজুগাল লাইফে একটু কথা কাটাকাটি না হলো, ঝগড়া বিবাদ না হলো, একটু গাল ফুলানো তাহলে মজাটা কোথায়? মাঝে মধ্যে তো চিল্লাফাল্লা করে বকবক করতে থাকি। হ্যাঁ? গালাগালি দেয় শুনি। আর কি? ও গালাগালি করে আমি একটু বলি। এই যে এই বলার মধ্যে এই বলাটা কিন্তু হলো ইজ ফিলিং। এটা কিন্তু সে খুব ডিপলি নেয়নি। সে তার হাসব্যান্ডের প্রতি সব রাগগুলোকে হজম করে ফেলতেছে, ডাইজেস্ট করে ফেলতে পারতেছে। কিন্তু রুটা ওটা করতে পারে না। হ্যাঁ? রুটার কি বলে অ্যা সিপিআর এই বেসিক জায়গাটা হচ্ছে এই জায়গা। ঠিক আছে? এইরকম এরকম হয়ে যায় বেসিক্যালি কি বলে রুটার জায়গাটা। রুটা খুবই মজার জিনিস। আমি রুটার খুব অল্প কিছু আপনাদেরকে বললাম। আমি আরো জায়গায় যাবো যেখান থেকে আসলে কি ২-৪ টা কথা বললে আপনি রুটা নিতে পারবেন। রুটাও কিন্তু আমার চেম্বারে অনেক বেশি আ ইউজেবল একটা আ মেডিসিন। হ্যাঁ? স্যার রুটা হজম করতে পারে না, না সিপিয়া হজম করতে পারে না? সিপিয়া হজম করতে পারে না। রুটা তো হজম করে ফেলে। ইজ ফিলিং মানে কি? সে যাই থাক, পরে তার মধ্যে একটা প্রশান্তির জায়গা চলে আসে। হ্যাঁ? হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে কনজুগাল লাইফ এ এরকম টুকটাক তো হতেই থাকবে। বুঝতে পারছো? আমি কি উল্টা বলে জি ফেলছি স্যার। নাকি কথা বলতে যেয়ে? জি স্যার, ওই জন্য একটু ও কনফিউশনে আচ্ছা। পড়েছিলাম। তাহলে মানে কথা বলতে যেয়ে আমি উল্টা বলে ফেলেছি। সিপিয়া তো ওটা ধরে রাখে। এইটা হলো বিষয়।